নমস্কার এবং অমিতাভতে আমি অমিতাভ আবার চলে এলাম আরো একটি পর্ব নিয়ে। অবশ্যই গল্প হলেও সত্যি। আজকে গল্প হলেও সত্যি এর অন্যতম পর্বে সবার প্রথমে যে কথাটি আপনাদের বলবো সেটি হচ্ছে বেতন। মাসিক যে বেতন সবাই পেয়ে থাকেন, যাকে আমরা স্যালারি বলি, সেই স্যালারি শব্দটি কোথা থেকে এলো? স্যালারি একটি শব্দ যেটি ব্যবহার করা হতো রোমান সাম্রাজ্যে এবং বহু বছর আগে। আসলে মূল কথাটি ছিল স্যালারিয়াম, এবং সেই সময় সব থেকে দামি জিনিস ছিল নুন, লবণ। এবং এমনও শোনা যায় যে রোমান সাম্রাজ্যে যে সৈনিকদেরকে বেতন হিসাবে এই নুনও দেওয়া হতো, কারণ সেই সময় নুন ছিল অত্যন্ত দামি একটি পদার্থ। তো সেই সময় এই বেতন দেয়া বা এই পদ্ধতিকে বলা হতো স্যালারিয়াম, এবং সেই স্যালারিয়াম থেকে জন্ম হয়েছে বর্তমানকালে যে বেতন দেয়া হয়, সেই বেতন দেয়াটাকে বলা হয় স্যালারিয়াম থেকে স্যালারি। তো এটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। তাই মনে হলো যে আজকে শুরুতে এই স্যালারি, যেটা প্রত্যেক মাসে আপনার মুখে আনন্দ নিয়ে আসে, তার আসলে জন্ম বৃত্তান্তটা একটু আপনাদের জানানো দরকার। এবার আসুন আজকের এবং অমিতাভকে যাকে নিয়ে আলোচনা করতে চাইছি, আলোচনা না, একজন বাঙালি হিসাবে গর্ব যার প্রতি, সেই মানুষটাকে নিয়ে, তার পরিবারটাকে নিয়ে নানান রকম বিদ্রূপ করা হয়েছে, অপমান করা হয়েছে। শুধু তাই কি, তাকে কোর্টে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভাবতে অবাক লাগে যে যে বাঙালি সারা বিশ্বের কাছে তার যে প্রতিভার বিচ্ছুরণ, তার পাণ্ডিত্যের যে বিচ্ছুরণ পৌঁছে দিয়েছেন, নত জানু হয়ে সারা বিশ্ব তাকে সেই স্বীকৃতি দিয়েছে, সেই বাঙালিকে অপমানিত হতে হয় এই বাংলার বুকে। তার বিরুদ্ধে প্রশ্ন ওঠে, তার পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন ওঠে, তার স্বীকৃতি নিয়ে প্রশ্ন ওঠে। ঠিক আজকের প্রজন্ম কতটা তার সম্পর্কে জানেন? আর যারা এগুলো করছেন, তারা কি কাউকে খুশি করার জন্য করছেন, নাকি শুধু দায়বদ্ধতা থেকে করছেন? চলুন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মের পর নাম দিয়েছিলেন অমর্ত্য। আর নাম দেওয়ার পর বলেছিলেন যে দেখো, তয় জফলাটা কিন্তু দিও, কারণ জফলা না দিলে নামটার মানেই বদলে যাবে। বুঝতে পারছেন কার কথা বলছি আজকে? অমর্ত্য সেন, যাকে নানানভাবে অসম্মান করা হয়েছে। তিনি নোবেল পাননি, এটাও বলা হয়েছে। কারা বলছেন সেটা গুরুত্বপূর্ণ না, কারণ তারা কখনোই তার সমকক্ষ নন, হতেও পারবেন না। কিন্তু বিষয় হচ্ছে কাকে নিয়ে বলছেন, তার পূর্বপুরুষ, তার ইতিহাস, ভারতবর্ষে তাদের পূর্বপুরুষদের অবদান, বিশ্বের বুকে ভারতীয় সনাতন সংস্কৃতি, তার একজন প্রতিনিধি, তার পূর্বপুরুষ, তাকে অপমান, একটা গোটা পরিবার তাকে অপমান করা, বাংলার জাতিসত্তাকে অপমান করা। কেন বলছি এই কথাগুলো? তার কারণ এই ঘটনার যদি আপনারা সত্যতা জানতে চান, তাহলে আপনাদের যেতে হবে আরো অনেক আগে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন তখন সবে নির্মাণ করেছেন। স্বপ্ন দেখেন যে একদিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এই শান্তিনিকেতন। তখন ওটা ব্রহ্মচর্যাশ্রম। সেই ব্রহ্মচর্যাশ্রম, সেই ব্রহ্মচর্যাশ্রমে তিনি একজনকে চাইছিলেন। বারবার চিঠি লিখেছেন, কিন্তু তিনি বারবার অনুনয়
বিনয় এবং তার অপারগতার কথা জানিয়েছেন যে আমি অপারগ, আমি বারাণসীর এই শিক্ষা জগৎ জ্ঞান জগৎ ছেড়ে আমি এই মুহূর্তে যেতে পারছি না, আপনি আমাকে মার্জনা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে অনুনয় করছেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছেন, তিনি সেই সময় ভারতবর্ষের হিন্দু সনাতন শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞদের অন্যতম, নাম ক্ষিতিমোহন সেন। আজকের প্রজন্ম, আজকে যারা অমর্ত্য সেনকে নিয়ে কটুকথা বলেন বা অপমান করেন, তারা এই ইতিহাসগুলো হয়তো জানেন না। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একাধিকবার অনুরোধ করেছিলেন, কারণ ক্ষিতিমোহন সেন তিনি একজন ভারতবর্ষের বিখ্যাত হিন্দু সনাতন সংস্কৃতির শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এবং শেষে তিনি বারংবার না বলেছেন বিনয়ের সঙ্গে। শেষ চিঠিটি লিখলেন 1908 সালের 24শে ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর। চিঠিটার দুই একটা লাইন আপনাদের একটু মনে করিয়ে দেব। সেখানে অনুনয়ের সুরে গুরুদেব রবি ঠাকুর লিখছেন যে আমার এখানে একজন সহযোগীর বড়ই প্রয়োজন, তাই এখনো আশা ছাড়তে রাজি নই। ঠিক এইভাবে লিখেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষিতিমোহন সেনকে। এই চিঠিতে এই শব্দ পড়ার পর ক্ষিতিমোহন সেন আর দেরি করেননি, তিনি বোলপুরের উদ্দেশ্যে বারাণসী থেকে রওনা দিয়েছিলেন। বারাণসী থেকে রওনা দেওয়ার পর বোলপুর স্টেশনে আস্তে আস্তে তার রাত হয়ে গিয়েছিল যখন ট্রেন থেকে নামলেন। বাইরে তখন তুমুল বৃষ্টি চলছে। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে একমাত্র উপায় ছিল গরুর গাড়ি, কিন্তু সেই গরুর গাড়িও তো পাওয়া যাবে না। অগত্যা বোলপুর স্টেশনে রাত কাটালেন বৃষ্টির মধ্যে ক্ষিতিমোহন সেন। পরের দিন যখন সকাল সবে ফুটতে শুরু করেছে, তখন তিনি এই ব্রহ্মচর্যাশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে এক অলৌকিক কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন, কি যেন গাইছে, তুমি আপনি জাগাও মোরে। পরবর্তীকালে তিনি যখন গিয়ে পৌঁছেছেন শান্তিনিকেতনে, যে বাসস্থানে গুরুদেব থাকতেন দেহলি, রবি ঠাকুর নাকি ভোর 3টেতে উঠে যেতেন। তারপরে ধ্যান প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি গান গাইতে বসতেন, এবং তার কণ্ঠস্বরের তেজ আর দীপ্তি এতটাই প্রখর ছিল যে রাস্তা দিয়ে আস্তে আস্তে সেই গানটি শুনেছিলেন স্বয়ং ক্ষিতিমোহন সেন। পরবর্তীকালে তিনিই লিখে গেছেন, ক্ষিতিমোহন সেন, তুমি আপনি জাগাও মোরে। তো কত বড় পণ্ডিত ছিলেন এই ক্ষিতিমোহন সেন, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এরকম পাগল পারা হয়ে উঠেছিলেন। আপনাদের তার একটা ছোট্ট উদাহরণ দিই। 1900 শতকের 5 দশক, মানে 1950 সালের আশেপাশে, সেই সময় অক্সফোর্ডের স্পেল্ডিং প্রফেসরের দায়িত্বভার সামলাতেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তিনি প্রাচ্য দর্শন এবং নীতিবিদ্যা শাস্ত্র পড়াতেন সেখানে, এই স্পেল্ডিং প্রফেসর হিসাবে। তো সেই সময় বিখ্যাত পাবলিশার্স পেঙ্গুইন বুক, তারা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন যে ভারতীয় হিন্দু ধর্ম, সেই ভারতীয় হিন্দু ধর্মের উপরে তারা একটি বই তৈরি করতে চান। তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি নিঃসংকোচে বলেছিলেন, দেখুন, যদি বই লিখতে হয় তাহলে একজনের কথা বলছি, তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি আচার্য এখন শান্তিনিকেতনে, ক্ষিতিমোহন সেন। এই আচার্য ক্ষিতিমোহন সেনই পারবেন আপনাদের এই চাহিদা পূরণ করতে। কিন্তু মনে রাখবেন, তিনি যেটা লিখবেন সেটা কিন্তু হিন্দি, বাংলা অথবা সংস্কৃতে, আপনাদের ইংরেজিতে অনুবাদ করে নিতে হবে।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলছেন এই বাঙালির কথা। আজকে খারাপ লাগে কোথায় জানেন, সেই বাঙালিকে যখন কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যান কিছু মানুষ, যারা তার সমকক্ষ তো নয়, তার পরিবারে বিদ্যায়, বুদ্ধিতে, সংস্কৃতিতে, পাণ্ডিত্যে বাঙালির কাছে গর্বের পরিবার। এই ইতিহাস আজকের প্রজন্ম যাতে জানতে পারে তার জন্যই বলা। ইনি হচ্ছেন আচার্য ক্ষিতিমোহন সেন, এবং এই ক্ষিতিমোহন সেন ছিলেন শান্তিনিকেতনের মহাপণ্ডিত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকে মহাপণ্ডিত হিসেবে আখ্যায়িত করেছেন। পরবর্তীকালে সেই ভারতীয় হিন্দু ধর্মের যে শাস্ত্র তিনি লিখেছিলেন এই ক্ষিতিমোহন সেন, তাকে ইংরেজিতে অনুবাদ করেন তাঁরই কন্যার পুত্র অর্থাৎ নাতি অমর্ত্য সেন। এই কারণেই এই পর্বটি করা। অমর্ত্য সেন কোথা থেকে এলেন? অমর্ত্য সেন কে? তিনি অমর্ত্য সেন, তার পারিবারিক ঐতিহ্য কি, তার জন্যই আজকে এই পর্বটি করা। ক্ষিতিমোহন সেনের কন্যা হচ্ছেন অমিতা সেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন শান্তিনিকেতনের যে নৃত্যনাট্যগুলো, তার সিংহভাগ যে নৃত্যনাট্য, তার উপস্থাপিকা ছিলেন এই অমিতা সেন। এবং আজকের দিনে যে আধুনিক নৃত্য বলে যে বিষয়টি রয়েছে, সেই আধুনিক নৃত্যশৈলীর জন্ম হয়েছিল শান্তিনিকেতনের এই নৃত্যনাট্যগুলোর মধ্যে থেকে। আজকে যেটাকে আধুনিক বাংলায় আমরা নৃত্য বলি, তার জন্মস্থান শান্তিনিকেতন, এবং এই অমিতা সেনরাই সেই নৃত্যশৈলীকে তৈরি করে। অমিতা সেন শুধুমাত্র একজন অসামান্য নৃত্যশিল্পী ছিলেন না, তিনি জুডো বলে যে মার্শাল আর্ট, তাতে অত্যন্ত দক্ষ একজন রমণী ছিলেন। একদিকে নাচ, অন্যদিকে জুডো। এই হচ্ছেন অমর্ত্য সেনের মা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ ছায়ায় তারা যখন সেখানে রয়েছেন, তখন আচার্য ক্ষিতিমোহন সেনকে শান্তিনিকেতন বা ব্রহ্মচর্যাশ্রম থেকে গুরুপল্লীতে বাসস্থান দেয়া হয়। কিন্তু তার কন্যা এবং জামাই অর্থাৎ অমর্ত্য সেনের বাবা মা, তারা ঢাকা থেকে এসে এখানে তারা আলাদা করে একটি জমি কেনেন, এবং সেই জমি কিনে তারা সেখানে বাড়ি বানান। জায়গাটি শ্রীপল্লীতে, এবং সেই বাড়িটির নাম প্রতীচি। হ্যাঁ, এই প্রতীচি বাড়িতেই অমিতা সেন এবং তার স্বামী থাকতেন। ক্ষিতিমোহন সেনের স্ত্রী ছিলেন কিরণবালা, মহীয়সী রমণী। কেন? তিনি একদিকে যেমন অসামান্য চিত্রশিল্পী ছিলেন, ঠিক তার পাশাপাশি তিনি একজন ধাত্রী মাতা ছিলেন। আপনারা জানেন যে গ্রাম বাংলায় বহু বছর পর্যন্ত বাড়িতেই সন্তান প্রসব হতো, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মা বা সন্তান, সেই শিশু, তাদের মৃত্যু হতো মানে বিজ্ঞানসম্মতভাবে বা চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে না জানার কারণে বহু সন্তান প্রসবের সময় মায়েদের বিপদের মুখে পড়তে হতো। তো এই কিরণবালা, তিনি ছিলেন আধুনিক সন্তান প্রসব করার বিদ্যায় পারদর্শী। বিজ্ঞানসম্মতভাবে মা এবং শিশুকে সুস্থভাবে কিভাবে ভূমিষ্ঠ হওয়া সন্তান এবং তার মাকে সুস্থ রাখা যায়, তার জন্য তিনি কিংবদন্তিতে পরিণত হন এবং তার প্রসার ঘটান। ইনি হচ্ছেন কিরণবালা, ক্ষিতিমোহন সেনের স্ত্রী। এই পরিবারের দৌহিত্র হচ্ছেন অমর্ত্য সেন, ক্ষিতিমোহন সেনের। তাকে নিয়ে নোবেল, যে তিনি নোবেল পেয়েছেন কিনা, এই নিয়ে অনেকে অনেক সওয়াল জবাব করেছেন। আসলে কি জানেন তো, যখন নোবেল শুরু হয়, আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী প্রথম শুধু শান্তিতে নোবেল দেয়া হতো, শান্তির জন্য।
এই নোবেলকে বলা হয় নোবেল প্রিসেট, যা 1901 থেকে শুরু হয়েছে। পরবর্তীকালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি, এই মোট 5টা বিষয়ে নোবেল প্রদান করা হতো মানব কল্যাণের জন্য যারা কাজ করছেন এই বিষয়গুলোতে। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের অসলো থেকে প্রদান করা হয়, আর বাকি রসায়ন কিংবা চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, পদার্থবিজ্ঞানের যে নোবেল তা প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে। এবার আসি অমর্ত্য সেন যে নোবেলটি পেয়েছেন বা যাকে বলা হয় যে ওটা নোবেল নয়, তাদেরকে জানাই এই নোবেলটা শুরু হয়েছিল 1969 থেকে এই বিষয়, অর্থনীতির বিষয়ে এই নোবেল প্রদান। তার কারণ 1968 সালে সুইডিশ যে কেন্দ্রীয় ব্যাংক, তারা তাদের 300 বছর প্রতিষ্ঠা দিবস হিসাবে তারা এই নোবেল কমিটিকে বিপুল পরিমাণে অর্থ দেয় এবং তাদের ইচ্ছা ছিল যে আরো একটি বিষয়ে মানব কল্যাণে নোবেল দেয়া হোক, তার জন্য এই অর্থ তারা বরাদ্দ করে। এবং 1969 সাল থেকে শুরু হয় তখন অর্থনীতিতে নোবেল, এবং এটি অর্থনীতিতে নোবেল পুরস্কার, যার অন্য একটি নাম রয়েছে বলেই অনেকে বোধহয় ছোট করে দেখানোর চেষ্টা করেছেন অমর্ত্য সেনকে, যে এর অন্য নামটি হচ্ছে দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ, দ্য সেভেরিজে রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। এই জন্যই বোধহয় সমস্যাটা তৈরি হয়, কারণ এর অন্য একটি নাম, কিন্তু নোবেল যে পুরস্কার প্রদান করা হয় কোনো একটি সংস্থা থেকে কিন্তু পুরস্কার যায় না, সেক্ষেত্রেও পার্থক্য রয়েছে। পুরস্কার যে প্রদান করা হয় সেটা কিন্তু একটি সংগঠন বা একটি বডি থেকে করা হয় না প্রদান, সেখানেও বিভিন্ন আলাদা আলাদা বিভাগ রয়েছে। তো এটা নিয়ে আমি একটা নোবেল নিয়ে একটি করেছিলাম পর্ব, সেখানে পেয়ে যাবেন। রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি তারা ঠিক করে যে অর্থনীতির জন্য কে নোবেল পাবেন। সেই নোবেলটি পেয়েছিলেন অমর্ত্য সেন, এবং নোবেল পুরস্কারের জন্য যে তালিকা প্রকাশ হয়, এই অর্থনীতির জন্য নোবেল যারা প্রাপক হন তাদের নামও কিন্তু সেই তালিকাতেই থাকে। যারা বলছেন নোবেল পাননি, জানি না তারা কেন বলছেন। নোবেল পুরস্কার প্রাপকদের যে তালিকা, সেই একই তালিকাতে থাকে অর্থনীতিতে নোবেল পাওয়া মানুষদের নাম, এবং তারা ঘোষণা করে নোবেল কমিটি। কে অমর্ত্য সেন? যিনি একজন অর্থনীতিবিদ শুধু নন, একজন ভয়ঙ্কর সাংস্কৃতিক মানুষ, যিনি ক্ষিতিমোহন সেনের সেই হিন্দু ধর্মশাস্ত্রকে ইংরেজিতে অনুবাদ করেন। তিনি প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি অক্সব্রিজ কলেজের প্রধান হয়েছেন, প্রথম ভারতীয়। কে অমর্ত্য সেন? যিনি হার্ভার্ড, ট্রিনিটি, ক্যামব্রিজ, অক্সব্রিজের মতো প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো হিসেবে সম্মানের সঙ্গে কাজ করেছেন মানব শিক্ষার প্রসারের জন্য। তার লেখা বই গত 40 বছরের বেশি সময় ধরে পৃথিবীর 30টি ভাষায় অনুবাদ হয়েছে। ইনি অমর্ত্য সেন। কত সহজেই তাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে কোর্টে টেনে নিয়ে যাওয়া যায়, কত সহজে তার বিরুদ্ধে আঙুল তোলা যায়, ভাবতে পারছেন? একটা মহিরু বাঙালি বলেই কি আক্রোশ? যাই হোক, বাংলায় যত প্রতিভা, যত নোবেল এসছে, সেটা কি আসলে এই আক্রমণের কারণ? যাই হোক,
2006 সালে টাইম ম্যাগাজিন অনূর্ধ্ব 60 ভারতীয় বীর বলে আখ্যায়িত করেছিল অমর্ত্য সেনকে। 2010 সালে 100 জন পৃথিবীর বিশ্বের প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন অমর্ত্য সেন। আবার নিউ স্টেটসম্যান ম্যাগাজিন তারা পৃথিবীর মধ্যে 50 জন গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানুষের তালিকায় রেখেছেন অমর্ত্য সেনকে। তাকে কত সহজেই কালিমালিপ্ত করা যায়, বাঙালি বলে কি? এরকম একজন মানুষের প্রতি অকৃত্রিম বিনম্র শ্রদ্ধা, যার নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, তার সম্পর্কে কথা বলার আগে যারা বলছেন তাদের অন্তত একটু ভাবা উচিত, সংযত থাকা উচিত। হয়তো বাঙালির সঙ্গে পেরে ওঠা যাবে না বলেই বাঙালিকে অপমান করা যায়, বাঙালিকে কালিমালিপ্ত করা যায়। একজন গর্বিত বাঙালি হিসাবে সবকিছুর ঊর্ধ্বে উঠেও বলবো যে বাঙালিকে এভাবে দমিয়ে রাখা যাবে না। প্রতিভাকে কখনো আটকে রাখা যায় না, ঠিক যেভাবে জল আটকে রাখা যায় না। আমাদের বাঙালির গর্ব, বিশ্ব মানবকে নতুন করে সুচিন্তিত পথ দেখানোর অন্যতম পথপ্রদর্শক তিনি অর্থনীতিতে। শ্রদ্ধেয় অমর্ত্য সেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা।